Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটিআই ইনপুর রানিং আন্ডার পিটিপি থেকে। আজকে আবার আমি তোদের সামনে একটি নতুন টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো এমপ্লয়াবিলিটি স্কিলস যে বিষয়, সেই বিষয়ের মধ্যে লেবার ওয়েলফেয়ার লেজিসলেশন, শ্রম কল্যাণ আইন সংক্রান্ত যে মডিউল রয়েছে মডিউল 4, তারই একটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে বেনিফিটস গ্যারান্টিড আন্ডার ভেরিয়াস অ্যাক্ট। কী কী সুবিধা আমরা পেতে পারি, লাভ করতে পারি বিভিন্ন আইনের মাধ্যমে। তো এটা শুরু করা যাক। প্রথমে বলছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট, মানে কলকারখানা সংক্রান্ত যে আইনগুলো থাকে। সাধারণত কি হয় যে ফ্যাক্টরি যারা ওনার, জেনারেলি দ্য ফ্যাক্টরি ওনার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর কনসার্নস উইথ দ্য প্রফিট অনলি। ফ্যাক্টরি যারা মালিক হয়, কলকারখানার মালিক এবং যারা শিল্পপতি হয়, তাদের শুধুমাত্র যে কেন্দ্রবিন্দু যে ধ্যান থাকে, যেটা নিয়ে যারা বেশি চিন্তিত, সেটা হলো কি তাদের শুধুমাত্র লাভ, তারা প্রফিটটা বেশি বোঝে। দে ডু নট বদার অ্যাবাউট ওয়েলফেয়ার অফ দ্যার ওয়ার্কার্স। যে ওয়ার্কার, যে এমপ্লয়ি ওদের আন্ডারে কাজ করছে, তাদের কল্যাণ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না, তারা কোনো উচ্চবাচ্য কিচ্ছু করে না, তাদের শুধু দরকার কি লাভ। দে অলওয়েজ ওয়ান্ট টু স্পেন্ড লেস অ্যামাউন্ট অন দেয়ার ওয়ার্কার্স। সবসময় তারা ওয়ার্কারদের জন্যে কম খরচায়, যাতে ওয়ার্কাররা যাতে কম খরচায় কম বেতনে যাতে কাজ করে, তাতে তাদের সুবিধা বেশি, তার খরচা তাদের কমে যায়। টু অ্যাভয়েড এক্সপেন্ডিচার, এই যে এক্সপেন্ডিচার যাতে কম হয়, যাতে খরচা কম হয়, এইটাকে এড়ানোর জন্যে কী করে, দে ডু নট মেক এনি প্রভিশনস ফর দ্য ওয়েলফেয়ার হেলথ অ্যান্ড সেফটি অফ দ্যার ওয়ার্কার্স। প্রভিশনস বলতে কি এখানে বিধানের কথা বলা হয়েছে, মানে কিছু পলিসিস, কিছু নীতি। শ্রম যারা দিচ্ছে, যে শ্রমটার জন্য আজকে কোম্পানি যে স্ট্যান্ড করছে, অর্গানাইজেশন স্ট্যান্ড করছে, তো তাদের তো অবশ্যই একটা স্বাস্থ্য, তাদের নিরাপদ, তাদের কল্যাণমূলক কিছু ব্যবস্থা করা অবশ্যই দরকার। কিন্তু কোম্পানির মালিক, শিল্পপতি, কারণ কলকারখানার মালিক, এরা কিন্তু এই নিয়ে কোনো কিছু প্রভিশনস কিছু তৈরি করে না, ইচ্ছা করে না, কারণ তাতে করে কি এক্সপেন্ডিচার আমার বেশি হবে, এই জিনিসটাকে কমানোর জন্য, খরচা কমানোর জন্য। nor they compensate the workers who met with accidents while working in the factories or if they acquire some occupational disease। এটা ছাড়াও কি, যেটা বলছে ওয়ার্কার বা এমপ্লয়ি যারা রয়েছে, তারা যদি কাজ করার সময় তাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো ফ্যাক্টরিতে, কিংবা তাদের যদি কর্মক্ষেত্রে তাদের যদি কোনো কিছু রোগ, যদি কিছু ব্যাধি হলো, তো সেই ক্ষেত্রে তাদেরকে কোনো কিছু অর্থ, কোনো সাহায্য কিছু তাদের করা হয়ে থাকে না। মেনি টাইমস, অনেক সময় কি হয়, দি ফ্যাক্টরি ওনার্স ডিডাক্ট দেয়ার স্যালারিজ উইদাউট এনি ভ্যালিড রিজন, কোনো কারণ ছাড়াই কলকারখানা মালিকরা তাদের বেতন, মাইনে সেটা কমিয়ে দেয় কিংবা কেটে নেওয়া হয়। সাম ওয়ার্কার্স আর ডিনাইড ওয়েজেস ফর দ্যার ওয়ার্ক, কিছু কিছু ওয়ার্কারদেরকে আবার তাদের কাজের জন্যে কোনো বেতন, কিছু মাইনে তাদেরকে দেওয়াই হয় না। সো দ্যাট দি ফ্যাক্টরি ওনার্স ক্যান এক্সপ্লয়েট দ্য ওয়ার্কার্স ইন ডিফারেন্ট ওয়েজ। তাই এখান থেকে আমরা কী বুঝতে পারছি, যে কলকারখানার মালিক, শিল্পপতি, এনারা ওয়ার্কারের প্রতি অনেক রকমভাবে এনারা তোষণ করে থাকেন, এক্সপ্লয়েট করে থাকেন। এই জিনিসটাকেই, এই এক্সপ্লয়েটেশন অফ ওয়ার্কার্স, এইটাকে চেক করবার জন্য, এটাকে কমানোর জন্য কি হয়েছে, যেটা ফ্যাক্টরি কিংবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ফ্যাক্টরি ওনার্স দ্বারা যেটা হয়ে আসছে, এইটাকেই বন্ধ করার জন্য, টু সেফগার্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য ওয়ার্কার্স, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ মেড সার্টেন লস। শিল্পপতি, কলকারখানা মালিক, এনারা কী করছেন, ওয়ার্কারের প্রতি তোষণ করছেন। তো এই ওয়ার্কারদেরকে তোষণ থেকে বাঁচানোর জন্যে, ওয়ার্কারদের ইন্টারেস্টের যাতে ওটা সেফগার্ড করা যায়, যাতে ওনারা তোষণ না হয়, সেই জন্য ভারত সরকার নির্দিষ্ট কিছু আইন প্রণয়ন করেছেন ওয়ার্কারদের ইন্টারেস্টে, ওয়ার্কারদেরকে বাঁচানোর জন্য। এগুলোকে বলা হয় থাকে লেবার ল কিংবা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট। ইন অ্যাডিশন, এর সঙ্গে আরও কি অ্যাড আছে, লেবার কোর্টও তৈরি হয়েছে, যেগুলো সরকার দ্বারা চালনা করা হয়। লেবার কোর্ট, যেখানে লেবাররা কী করে কোনো কিছু কোম্পানির এগেনস্টে বা কোনো অর্গানাইজেশন বা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের এগেনস্টে মানে স্টেপ নিতে পারে। এবারে কিছু কিছু এখানে মেন লেবার আর ইন্ডাস্ট্রিয়াল কিছু লস রয়েছে, যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা এগুলো চালনা করা হয়, যেগুলো শুরু হয়েছে। প্রথম কথা কি, ফ্যাক্টরি অ্যাক্ট 1948 সাল, 1948। নেক্সট হচ্ছে ওয়ার্কম্যানস কম্পেনসেশন অ্যাক্ট 1923। থার্ড হচ্ছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1948। ফোর্থ পেমেন্ট অফ ওয়েজ অ্যাক্ট 1936। Fifth, Minimum Wage Act 1948. Sixth, Employees Provident Fund Act 1952. 7, Apprenticeship Act 1961 and many more। এরকম করে অনেক আইন আছে। এগুলোর দ্বারা কি হয়, যে ওয়ার্কার তাদের স্বার্থে, তাদেরকে সেফগার্ড করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য এগুলো তৈরি করা, যাতে আইনগুলোর মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ফ্যাক্টরি ওনার্স তারা যেন নিজের ইচ্ছা মতো কোনো যেন কাজ কিছু না করতে পারে। কারণ আজকে ওই ওয়ার্কারদের জন্যে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিংবা ফ্যাক্টরি ওনার্স, ওনারা কিন্তু বেঁচে আছেন।
এনারা আছে বলে কিন্তু কোম্পানি চলছে। এখানে কিছু ডিফারেন্স আছে, বলছে ল, অ্যাক্ট, রুলস। এই জিনিসগুলো কি? ল ইজ দ্য রুল অফ কন্ডাক্ট অর প্রসিডিওর এস্টাবলিশড বাই কাস্টম, এগ্রিমেন্ট অর অথরিটি। In other words, it is the body of rules and principles governing the affairs of a society. Law constitutes acts, statutes, amendments, notification, rules, bill in parliament. আইন কি? আইন হচ্ছে একটা নিয়ম, একটা প্রক্রিয়া, একটা প্রসিডিওর, যেটা তৈরি করা হয়, যেটাকে চালনা করা হয়। সেটা কার দ্বারা স্থাপন হয়ে থাকে? কাস্টমস, তার ক্ষেত্রে কিছু এগ্রিমেন্ট, কিছু চুক্তি থাকে, কিংবা কোনো অথরিটির দ্বারা। অন্য ভাষায় কি বলতে গেলে কি বোঝায়? যে এটা হচ্ছে নীতি এবং নিয়মের, এটা হচ্ছে মেন মানে অক্ষ, মেন দণ্ড। এটা ইট ইজ দ্য বডি অফ রুলস অ্যান্ড প্রিন্সিপাল গভর্নিং দ্য কি গভর্ন, কি এর দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। সেটা হচ্ছে কোনো সামাজিক ব্যবস্থা, সেটা সাহায্যে আমরা এই লটাকে ইউজ করছি, গভর্নিং দ্য অ্যাফেয়ার্স অফ এ সোসাইটি। কারণ একজন ওয়ার্কার সে যখন কাজ করছে, তো সেক্ষেত্রে তার কোম্পানিতে কিছু অ্যাক্ট রয়েছে যেটার মাধ্যমে ও নিজেকে সেফগার্ড করছে, প্লাস ওই ওয়ার্কারের সঙ্গে কি যে সোসাইটি জড়িয়ে রয়েছে, যে সমাজ, ওয়ার্কারদের সমাজ, তো সেটাকেও বাঁচাতে হবে। কারণ কোনো ওয়ার্কারের যদি কোনো অ্যাক্সিডেন্ট হলো, কিংবা কারোর যদি কোনো খুব মারাত্মক একটা ব্যাধি হলো, কিংবা কেউ যদি মারা গেল, তাহলে সেই ক্ষেত্রে কিছু কম্পেনসেশন দেওয়া, সেটাও তো একটা মিনিমাম একটা নৈতিকের মধ্যে পড়ছে, মানে নৈতিক একটা জিনিস, যেটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেগুলো চট করে পালন করতে চায় না। তো লয়ের মধ্যে কী কী জিনিস রয়েছে? এর মধ্যে আছে হচ্ছে অ্যাক্ট আছে, স্ট্যাচুস আছে, অ্যামেন্ডমেন্টস রয়েছে, নোটিফিকেশনস, রুলস অ্যান্ড বিল। এবারে এখানে কি বলছে? লেজিসলেশন দ্যাট হ্যাজ বিন পাসড বাই বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই দ্য প্রেসিডেন্ট, দেন দ্য ল বিকামস অ্যান অ্যাক্ট। একটা কোনো আইন, সে আইন কিংবা কোনো একটা বিল, সেটা সঙ্গে সঙ্গেই কিন্তু সেটাকে আমরা ল কিংবা অ্যাক্টে পরিণত করতে পারি না। আগে এই লেজিসলেশন সংক্রান্ত সেটা আগে দুটো হাউস যে আমাদের রয়েছে পার্লামেন্টের, একটা হচ্ছে লোকসভা আর রাজ্যসভা, সেই দুটো হাউসের মধ্যে এ নিয়ে ডিসকাশন হবে, বাক বিতণ্ডা হবে, ডিবেট হবে। তারপর সেইটা যদি প্রেসিডেন্ট দ্বারা যদি ওটা অ্যাপ্রুভড হচ্ছে, তখন ওই লেজিসলেশন যে আইনটা, সেটা তখন পরিণত হবে কিসে? তখন যে লটা, সে লটা পরিণত হয়ে যাবে একটা অ্যাক্টে। অন্য ভাষায় বলতে গেলে কি, যে পার্লামেন্ট যে বিলটা পাস করে, আর সেই বিলটা যদি প্রেসিডেন্ট যদি সিগনেচার করে দিয়েছেন, তখন সেটা একটা অ্যাক্টে পরিণত হয়। যেরকম এই যে অ্যাক্টগুলো আছে, এগুলো নিয়ে আগে প্রথমে লোকসভা, রাজ্যসভাতে আগে প্রথম আলোচনা হয়েছে, এই নিয়ে ডিবেট হয়েছে, ডিসকাশন হয়েছে, তারপরে এটা খতিয়ে দেখা হয়েছে। যখন দেখা যাচ্ছে সব কিছু যখন ঠিক, তবে গিয়ে পরে এইটা প্রেসিডেন্ট দ্বারা এটা সিগনেচার হয়েছে। তারপরে এগুলো কিসে চেঞ্জ হয়েছে? অ্যাক্টে আমার এগুলো চেঞ্জ হয়ে এসছে। তারপর থেকে অ্যাক্ট মানে কি? মানে এবারে এটা কাজে লাগছে, কাজে লাগানো, মানে এবারে অন দ্য ওয়ে এটা চলবে। এর অ্যাক্ট কি? অ্যাক্ট ইজ দ্য ইন্টেনশন অফ ল ডেসক্রাইবিং দ্য অ্যাপ্লিকেবিলিটি, ডেফিনেশনস, গভর্নিং প্রভিশনস অ্যান্ড ফাইন, পেনাল্টিস অ্যান্ড দ্য ওয়ে ইট ইজ টু বি অ্যাপ্লাইড। একটা আইন, সে আইনটাকে আমরা কীভাবে চালনা করব, কোন দিকে আইনটা চালনা হবে, তো সেই আইনের লক্ষ্যটা কী, কী কী জিনিস ওটার মাধ্যমে আমরা করতে পারি, কোন কোন জিনিসটা এর মধ্যে অ্যাপ্লিকেবল, কোনটা গ্রাহ্য করা হবে, সেই সব বিবরণ প্লাস বিধান, যে কিভাবে সে আইনটার সাহায্যে আমি কী কী জিনিস আমি নিয়ন্ত্রণ করতে চলেছি, আর সেগুলো যদি না ফলো করা হয়, তাহলে এর বিনিময়ে কী কী শাস্তি, কী কী ফাইন, পেনাল্টি রয়েছে, এই সবগুলো থাকে হচ্ছে আমার অ্যাক্টের মধ্যে। তার মানে কি? তার মানে লটা প্রথমে ছিল, সেই লটা থেকে আমার অ্যাক্ট এলো। অ্যাক্ট মানে ফাইনালি কি বলছে? যে এইটা এবারে লাগু হয়ে গেল, মানে এবারে এইটার উপরেই বিচার করা হবে। রুলস আর দ্য স্ট্যান্ডার্ড মেথডস অ্যান্ড প্রসিডিওর্স ইন রিলেশন টু এনি প্রভিশন কন্টেন্ট ইন দ্য অ্যাক্ট অ্যান্ড দিস আর ফ্রেমড বাই ইনহেরেন্ট পাওয়ার গিভেন ইন দ্য অ্যাক্ট। তাহলে এবার নিয়ম কি জিনিস? নিয়ম হচ্ছে এই যে ল, এই যে অ্যাক্ট, এগুলো রয়েছে, এগুলো কোন মেথড, কোন পদ্ধতির দ্বারা এগুলোকে অ্যাপ্লাই করা হবে, সে পদ্ধতির গুণমানগুলো কীরকম ঠিক আছে না নেই, কি প্রক্রিয়া হবে, মানে বিধান যে প্রভিশন রয়েছে, সে প্রভিশনের সঙ্গে এই প্রসিডিওর কি রিলেশন, কীভাবে এগুলোকে আমরা চালনা করতে চলেছি, এই সব কিছু জিনিস এর মধ্যে দেওয়া থাকে নিয়মের মধ্যে। যার এবারে এটা কে চালনা করতে পারবে? যার কাছে ক্ষমতা দেওয়া থাকবে, যে ক্ষমতাটা ব্যবহার করবে সেই। কারণ সবাই কিন্তু এই ক্ষমতাটা পায় না, এই লকে চেঞ্জ করার, কিংবা লটাকে অ্যাক্টে পরিণত করার, কিংবা অ্যাক্টটাকে আমি কীভাবে রুলসে পরিণত করব, কীভাবে সেটা চালনা করব, সেই জিনিসটা। তো এই যে চ্যাপ্টারটা, এটা গেল হচ্ছে আমার বেনিফিটস গ্যারান্টিড আন্ডার ভেরিয়াস অ্যাক্ট।
তো এরপরে আরেকটা যে বিষয় চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948। যারা ফ্যাক্টরিতে কাজ করে, যে ওয়ার্কার, যে এমপ্লয়ি বা লেবার, তাদের জন্য কি কি আইন রয়েছে, যেটা 1948 সালে যে আইনটা আমার লাগু হয়েছিল। প্রথম কথা, এর উদ্দেশ্য কী, হোয়াট আর দ্য অবজেক্টিভস? টু রেগুলেট দ্য ওয়ার্কিং কন্ডিশন ইন ফ্যাক্টরিজ। ফ্যাক্টরিতে কাজের যে জায়গা থাকবে, যে পরিবেশ, যে কন্ডিশনে কাজ চলবে, সেটাকে বারে খতিয়ে দেখা, রেগুলেট করা। প্রতিবার যে যদি কোনো জিনিস খারাপ হচ্ছে তাহলে সেটাকে ভালো করো, যদি কোনো জিনিস ভালোভাবে চলছে তাহলে সেটাকে কী করে আরও ভালো করা যায় সেটাকে দেখো। এর সঙ্গে কি ওয়ার্কারদের সেফটি, নিরাপদের বিষয়গুলোকে এখানে চেক করে দেখা হয়। এই অ্যাক্টের মধ্যে সেই বিধানটা দেওয়া রয়েছে, মানে সেই নিয়ম এর মধ্যে লেখা আছে, টু প্রোভাইড সেফটি মেজার্স অফ ওয়ার্কার্স ইন ফ্যাক্টরিজ। তারপরে কি, টু প্রোটেক্ট হেলথ কন্ডিশন অফ ওয়ার্কার ইন ফ্যাক্টরিজ। ফ্যাক্টরিতে ওয়ার্কারদের স্বাস্থ্য কীভাবে ভালো বজায় থাকবে সেই বিষয়েও কিন্তু এখানে নিয়ম লেখা আছে। নেক্সট কি, টু প্রোভাইড ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্কার ইন ফ্যাক্টরিজ। ওয়ার্কারদের কী করে আমি কল্যাণ করব, সেই জন্যে এই নিয়মও এখানে দেওয়া আছে। ওর জন্য একটা আলাদা দপ্তরই আছে যেটাকে বলে শ্রম কল্যাণ দপ্তর। লাস্ট কি আছে, টু পেনালাইজ এনি ভায়োলেশন অফ ফ্যাক্টরি অ্যাক্ট 1948। এই অ্যাক্ট, এই নিয়ম কেউ যদি ভায়োলেট করছে, কেউ যদি না মানছে, কেউ যদি এটার বিরুদ্ধে যাচ্ছে, যদি কোনো অসুবিধা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে কীভাবে পেনাল্টি দেওয়া হবে, তার কি শাস্তি হবে, সেই সমস্ত কিছু বিবরণও আমার এটার মধ্যে দেওয়া আছে। এখানে একটা ভালো জিনিস লেখা আছে যে ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 ওয়াজ পাসড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 28 আগস্ট 1938। 28শে আগস্ট 1938 সালে এটা পাস হয়েছিল। যে তারপর এটা লাগু করতে আমার অ্যাক্টে এটা পরিণত হতে টাইম লাগে কত, 1948, অ্যান্ড কেম ইনটু ফোর্স অন 1 এপ্রিল 1949। 1949 সালে 1 এপ্রিল এটা প্রথম লাগু করা হয়। তো এইটার প্রথম দিকে হোল অফ ইন্ডিয়াতে এটা লাগু ছিল, শুধুমাত্র কি জম্মু অ্যান্ড কাশ্মীরে এটা আমার লাগু ছিল না এই অ্যাক্টটা। কিন্তু এখন জম্মু অ্যান্ড কাশ্মীরের ওপর থেকে যে ধারাগুলো ছিল সেই ধারাগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, অতএব এখন ওই সেম অ্যাক্ট আমার জম্মু অ্যান্ড কাশ্মীরের উপরও লাগু হয়। এবারে এর অ্যাপ্লিকেবিলিটি কি বলছে, দেয়ার মাস্ট বি এ প্রেমিসেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্রসেস, 10 ওয়ার্কার্স এমপ্লয়েড উইথ পাওয়ার অর 20 ওয়ার্কার্স উইদাউট পাওয়ার। এখানে পাওয়ার কথাটা মানেটা কি, পাওয়ার বলছে পাওয়ার মিন্স ইলেকট্রিক্যাল এনার্জি অর এনি আদার ফর্ম অফ এনার্জি হুইচ ইজ মেকানিক্যালি ট্রান্সমিটেড অ্যান্ড ইজ নট জেনারেটেড বাই হিউম্যান অর অ্যানিম্যাল এজেন্সি। তো অ্যাপ্লিকেবল এই জিনিসগুলো কোথায় করা হয়, বলছে সেখানে নির্দিষ্ট একটা জায়গা থাকবে, একটা প্রেমাইসেস থাকবে, আর ওইখানে ম্যানুফ্যাকচারিং কোনো কিছু, মানে এরকম একটা প্রক্রিয়া চলবে যেখানে কোনো জিনিস তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে। এবারে 10টা ওয়ার্কার যাদের কাছে হয়তো পাওয়ার থাকছে, কিংবা হয়তো এরকম রয়েছে, মানে যাদের কাছে ইলেকট্রিসিটি রয়েছে, কিংবা হয়তো 20টা ওয়ার্কার যাদের কাছে কোনো ইলেকট্রিসিটি, কোনো সুযোগ সুবিধা থাকছে না। তো পাওয়ার মানে এখানে এটাই বলছে যে মানুষ কিংবা কোনো জন্তু দ্বারা জেনারেট, মানে উৎপাদন না করে মেকানিক্যালি, যান্ত্রিকের মাধ্যমে যদি কোনো এনার্জিকে আমরা উৎপন্ন করছি, সেটাকে এখানে পাওয়ার হিসাবে বলা রয়েছে। ডেফিনেশন সংজ্ঞা প্রথম বলছে কি, অকুপায়ার, ইট মিনস দ্য পারসন হু হ্যাজ আলটিমেট কন্ট্রোল ওভার দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ফ্যাক্টরি। সেই হচ্ছে কি অকুপায়ার। কোনো কলকারখানা যে চলছে, সে কলকারখানার সমস্ত যাবতীয় বিষয়ের ওপর যার, মানে একদম মোক্ষম, যার কন্ট্রোল, যার নিয়ন্ত্রণ থাকবে, সেই মানুষকে বলা হচ্ছে আমার কি অকুপায়ার। মানে যার কথাতে সব কাজ আমার হবে, সে সব কিছু জিনিস মনিটরিং করছে। এখানে অ্যাডাল্ট বলতে কী বোঝাচ্ছে, হু হ্যাজ কমপ্লিটেড হিজ 18th ইয়ার অফ এজ, 18 বছর যার বয়স হয়ে গেছে, তাকে আমি বলা হচ্ছে অ্যাডাল্ট। তো সাধারণত কি 18 ইয়ার্সের কম কিন্তু কাজে যোগদান করা সম্ভব নয়, আগে তাকে মিনিমাম তাকে 18 ইয়ার্স তাকে হতে হবে, তবে সে ঠিক মতন কাজে জয়েন করতে পারবে। হ্যাজার্ডাস প্রসেস, আনলেস স্পেশাল কেয়ার ইজ টেকেন, র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট or ফাইনাল প্রোডাক্টস, বাই প্রোডাক্টস or waste effluents would cause impairment to health of persons engaged or pollute general environment। মানে কিসে বিপত্তি ঘটতে পারে, কোন কোন প্রক্রিয়া, সেটা এখানে কি বলছে, যতক্ষণ না স্পেশাল, মানে ভালো কেয়ার নেওয়া হচ্ছে, ততক্ষণ অবধি এই জিনিসগুলোকে হ্যান্ডেল না করাই ভালো, কারণ এগুলোর ক্ষেত্রে বিপদ আসতে পারে। কীরকম জিনিস, কোনো র মেটেরিয়াল, কোনো কাঁচামাল, কোনো প্রোডাক্ট হয়তো তৈরি হচ্ছে, কোনো ফাইনাল প্রোডাক্ট বা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট কিছু তৈরি হলো, কোনো বাই প্রোডাক্ট কিংবা কোনো বর্জ্য পদার্থ কিংবা কোনো ইনফ্লুয়েন্স, সেটা হয়তো আমরা বাদ দিয়ে দেবো। তো সেগুলো যদি ঠিক মতন যদি কেয়ার না নেওয়া হয়, তাহলে কি হতে পারে, স্বাস্থ্যের প্রতি সেগুলো খারাপ হতে পারে। কাদের জন্যে, যারা ওই প্রোডাক্টটাকে তৈরি করতে যেসব মানুষরা যারা এনগেজ ছিল, কিংবা এগুলোকে যদি আমরা বাইরে ফেলে দিই জিনিসগুলো,
কোনো ওয়েস্ট এফ্লুয়েন্ট কোনো প্রোডাক্ট যেটা হয়তো ঠিক মতন তৈরি হয়নি, তাহলে সেটা আশপাশের যে এনভায়রনমেন্ট পরিবেশ থাকবে সেটাকে আরও দূষিত করবে। এবার অকুপায়ার যে তার কী কী দায়িত্ব থাকে, রেসপন্সিবিলিটিস, shall ensure so far as reasonably practical the safety, health and welfare of all workers। যতদূর সম্ভব তাকে আগে নিশ্চিত হতে হবে অকুপায়ারকে বাস্তবসম্মতভাবে যে সব ওয়ার্কারদের যেন কল্যাণ হয়, সবাইকে যেন স্বাস্থ্য ঠিক থাকে, সবাইকে যেন নিরাপদভাবে তারা যেন কাজ করতে পারে, এটা দেখার দায়িত্ব হচ্ছে অকুপায়ারের। প্রোভাইড অ্যান্ড মেনটেন দ্য প্ল্যান্ট অ্যান্ড সিস্টেমস দ্যাট আর সেফ উইদাউট রিস্ক টু হেলথ। এরকম সিস্টেম কার্যপ্রণালী থাকবে, এরকম প্ল্যান্ট স্থাপন থাকবে যেখানে নিরাপদে কাজ করা যাবে আর হেলথের সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত যেন কোনো ঝুঁকি না থাকে। যদি ঝুঁকিপূর্ণ কাজ হয় তাহলে সেক্ষেত্রে বিপদ থাকার কাজ বেশি, কিন্তু ঝুঁকিপূর্ণ কাজটা কীভাবে আমরা সেফলি করতে পারবো যাতে ওখানে ঝুঁকির কোনো অবস্থা থাকবেই না উইদাউট রিস্কে, সেগুলো সব দেখার দায়িত্ব কার, অকুপায়ারের। তার জন্যে প্রপার সেফটি মেজার্স দরকার। এনসিওর সেফটি অ্যান্ড অ্যাবসেন্স অফ রিস্ক টু হেলথ while transport, storage and use of substances। কোনো জিনিসকে ব্যবহার করা কারখানার মধ্যে কিংবা কোনো জিনিসকে স্টোর করে রাখা, সঞ্চয় করে রাখা কিংবা কোনো জিনিসকে এক জায়গা থেকে এক জায়গায় পাঠানো, ট্রান্সপোর্ট করা, এগুলো করার দরুন এইটা নিশ্চিত হতে হবে পুরোপুরি নিরাপদ অবস্থা, আর তার সঙ্গে ঝুঁকি যেন কোনো বালাই না থাকে, ঝুঁকি যেন কোনো অবস্থাতে না হয় স্বাস্থ্যের প্রতি, অ্যাবসেন্স অফ রিস্ক। Provide information, instruction, training, supervision to ensure safety and health। ম্যাক্সিমাম জায়গাতে নিরাপদ আর স্বাস্থ্যটাকে আগে বেশি দেখা হয়, আর দেখা হয় ওয়েলফেয়ার কী করে কল্যাণ হবে, কারণ ওনাদের জন্যেই, ওয়ার্কার এমপ্লয়ীদের জন্যেই কিন্তু আজকে কোম্পানি স্ট্যান্ড করে মেনলি। একটা এক্সাম্পল বলেছিলাম যে একটা প্রদীপ জ্বলছে, একটা পিলসুজির উপরে দাঁড়িয়ে আছে, প্রদীপ আলো ছড়াচ্ছে, যে জায়গাটায় পিলসুজ থাকে, যার উপরে দাঁড়িয়ে থাকে প্রদীপটি, সেই জায়গাটা কিন্তু অন্ধকার থাকে, বাদবাকি জায়গায় কিন্তু আলো থাকে। তো ঠিক সেরকম জিনিস ওয়ার্কার এমপ্লয়ি যারা থাকছে, জব করছে, তারা কিন্তু ওই কোম্পানিকে দাঁড় করে রেখেছে নিচের থেকে, গোড়া থেকে, কারণ ওনারা যদি না খাটেন, ওনারা যদি নিজের শ্রমটা না দেন, তাহলে কিন্তু ওনার প্রোডাক্ট বিক্রিও কিছু হবে না আর কোম্পানি বন্ধ হয়ে যাবে, কিংবা ওই ওয়ার্কার হয়তো চলে যাবে, তার জায়গায় অন্য ওয়ার্কার, তার মানে ওনারাই মেন, ওনারাই হচ্ছে ধরে রেখেছে। তো তাদেরকে তাদের নিরাপদ থাকার বন্দোবস্ত আগে করতে হবে, যাতে নিরাপদে তারা কাজ করতে পারে, তাদের স্বাস্থ্য যেন ভালো হয়, তাদেরকে কল্যাণ করতে হবে। তার সঙ্গে কি ওনাদেরকে দিতে হবে প্রশিক্ষণ, ওনাদেরকে দিতে হবে নির্দেশ, ওনাদেরকে দিতে হবে তথ্য, ওনাদেরকে সুপারভাইজ করতে হবে, দেখতে হবে যে সবাই ঠিক মতন যেন কাজ করছে, সবাই যেন সব জিনিসটা জানে, উইদাউট ট্রেনিং যেন কেউ কাজ না করে। প্রোভাইড অ্যান্ড মেনটেন অল প্লেসেস অফ ওয়ার্ক অ্যাক্সেস সেফ উইদাউট রিস্ক। ঝুঁকি বাদ দিয়ে পড়ে সেফলি, নিরাপদভাবে কীভাবে কাজ করা যায়, সেই সব কাজের জায়গাগুলোকে ঠিকভাবে মেনটেন করতে হবে। এই সব দায়িত্বগুলো থাকছে হচ্ছে কার, অকুপায়ারের। এগুলো রেসপন্সিবিলিটিস। এর সঙ্গে আরও কিছু আছে কিনা দেখা যাক। আরও আছে, এখানে বলছে ওয়ার্ক এনভায়রনমেন্ট মনিটরিং টু বি প্রোভাইডেড অ্যান্ড মেনটেন্ড। যে কাজের পরিবেশ থাকবে সেটাকে প্রতিনিয়ত চেকিং করতে হবে, আর এটাকে ওয়েল মেনটেনভাবে রাখতে হবে যেন ঠিকভাবে ওই জায়গাটা থাকে, কারণ পরবর্তীকালে আরও তো কাজ ওইখানে হবে, কারণ একটা শিফট 8 ঘন্টা করে যদি একটা শিফট হয়, তাহলে 3-8 24 ঘন্টা, তাহলে 3টে শিফটে যদি আমরা রান করে, তাহলে একটা শিফটের পর ওইটাকে আবার ঠিক মতো রাখতে হবে যাতে পরের শিফটে আবার এসে পর সবাই কাজ করতে পারে। প্রোভাইড অ্যাডিকুয়েট ফ্যাসিলিটিস ফর ওয়েলফেয়ার। কল্যাণ যাতে হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে সামগ্রী রাখা দরকার, ফ্যাসিলিটিস থাকা দরকার, তার সুযোগ সুবিধাগুলো। প্রিপেয়ার সেফটি পলিসি অ্যান্ড কমিউনিকেট টু ওয়ার্কার্স। ওয়ার্কারদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে যাতে যোগাযোগ থাকে প্রতিটা ওয়ার্কারের সঙ্গে সমানভাবে, আর তাদেরকে সেফটি পলিসি তাদের সংক্রান্ত তৈরি করতে হবে। সেফটি পলিসি মানে নীতি কিছু, কীভাবে নিরাপদ থাকা যায় সেটাকে ওয়ার্কারদেরকে জানাতে হবে। এগুলো গেল হচ্ছে রেসপন্সিবিলিটিস অফ অকুপায়ার। এরপরে আসছে কি, রেজিস্ট্রেশন অ্যান্ড গ্র্যান্ট অফ লাইসেন্স। কী করে রেজিস্ট্রেশন হবে আর কী করে তার লাইসেন্সকে আমরা মঞ্জুর করব, সেটা কারা করে? চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ, CIF। প্ল্যান্স অফ এ ফ্যাক্টরি হ্যাজ টু বি অ্যাপ্রুভড বাই চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ। এনার দ্বারা কি কোনো ফ্যাক্টরি যখন লেআউট জমা পড়ে, যে ফ্যাক্টরি ওখানে তৈরি হবে, তো এগুলোকে খতিয়ে দেখা হয়, তারপরে কী করে সেটাকে অ্যাপ্রুভ করা হয়। যেরকম একটা বাড়িঘর বানাতে গেলে আমি যদি প্রথমেই চাইবো দুমকা মাটি আমি কুড়ে ওখানে ইট পেতে ফাউন্ডেশন করে আমি বাড়ি বানাতে পারি না, আগে ওটাকে অ্যাপ্রুভ করাতে হবে চিফ ইঞ্জিনিয়ারকে দিয়ে, তবে গিয়ে সে কাজটা আমার হবে।
occupier or manager of a factory has to apply for registration and get the license from chief inspector of factories. একজন যে কোম্পানির মালিক কিংবা যে সম্পাদক কোম্পানির, তাকে আগে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, সে লাইসেন্স নিতে হবে চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ কাছ থেকে, তারপরে গিয়ে সে প্ল্যান্ট স্থাপন করতে পারবে। লাইসেন্স সো গ্র্যান্টেড মে বি অ্যামেন্ডেড, রিনিউড, রিভোকড অর সাসপেন্ডেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস ফ্রেমড আন্ডার দ্য অ্যাক্ট। এবারে যে অ্যাক্টগুলো আছে যে ফ্যাক্টরি স্থাপন করার জন্যে, তার মধ্যে ফ্যাক্টরিজ অ্যাক্টের মধ্যে যেটা পড়ছে যদি 1948, তার মধ্যে যে যে নিয়মগুলো থাকবে সেই নিয়মগুলো যদি ঠিক মতন পালন না করা হয়, সেগুলোকে লাইসেন্সটাকে যদি একটা মেয়াদ সময় মতন যদি রিনিউ না করা হয়, তাহলে কিন্তু লাইসেন্স আমার বন্ধ হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে, যেগুলো আইন বিরোধী আমার হবে সেই সব জিনিস। এরপরে আসছে প্রভিশনস অন হেলথ, স্বাস্থ্যের প্রতি যে বিধানগুলো বলা রয়েছে। প্রথম কথা কি পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিনিনেস। এরপরে রয়েছে প্রভিশনস অন সেফটি। তো এক এক করে জিনিস সব রয়েছে এখানে বলে দিচ্ছি আমি। পরিষ্কার পরিচ্ছন্ন কি, ফ্লোর অফ এভরি ওয়ার্ক প্লেস টু বি ক্লিন অ্যাট লিস্ট ওয়ান্স ইন এ উইক, সপ্তাহে অন্তত একবার যেন ফ্লোরকে পরিষ্কার করা হয়। যেখানে কর্মক্ষেত্র যে জায়গাটা, কীভাবে সেটাকে ধুতে হবে, ওয়াশিং, ডিসইনফেক্টেন্ট দিতে হবে, ডিসইনফেক্টেন্ট মানে কীটনাশক, যেখানে যেটা আমার প্রয়োজন, হোয়ার এভার নেসেসারি অর বাই আদার এফেক্টিভ মেথড, কিংবা অন্য কোনো যদি ভালো কোনো পদ্ধতি থাকে তাহলে সেটার মাধ্যমে করতে হবে। টু প্রোভাইড অ্যান্ড মেনটেন এফেক্টিভ মিনস অফ ড্রেনেজ হোয়ার দ্য ফ্লোর ইজ লাইকলি টু গেট ওয়েট অ্যান্ড ড্রেনড ডিউ টু ম্যানুফ্যাকচারিং প্রসেস। ম্যানুফ্যাকচারিং প্রসেস যখন কাজ চলছে, কোনো জিনিস যখন তৈরি হচ্ছে, তখন সেই ক্ষেত্রে ফ্লোর আমার ভিজতে পারে। হয়তো কোনো সেরকম কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে মেবি, যেখানে হয়তো ওয়াটার লাগছে বা কিংবা হয়তো কেমিক্যাল আমার স্পিলেজ চলছে, কেমিক্যাল হয়তো ছড়িয়ে পড়ছে, তো সেগুলো কি আমার ফ্লোরেই থাকবে। তো সেগুলোকে যেন ঠিকভাবে যেন ড্রেনেজ বন্দোবস্ত করা থাকে, যেন ওয়েল ড্রেনড হয়ে যেন ওই জিনিসগুলো বাইরে বেরিয়ে চলে যায়, তবে আমার ফ্লোরটা পরিষ্কার থাকবে। ফ্লোরগুলো সবসময় পেন্টেড রাখা দরকার উইথ ওয়াশেবল ওয়াটার পেন্ট, মাস্ট বি রিপেন্টেড অ্যাট লিস্ট ওয়ান্স ইন এভরি পিরিয়ড অফ 3 years অ্যান্ড ওয়াশড অ্যাট লিস্ট ওয়ান্স ইন এভরি পিরিয়ড অফ 6th month। ফ্লোরগুলোকে পেন্টিং করতে হবে। কী দিয়ে পেন্টিং করতে হবে? ওয়াশেবল ওয়াটার পেন্ট দিয়ে পরে। সেগুলোকে আবার রিপেন্ট করতে হবে কখন? বলছে 3 বছরে একবার যেন অবশ্যই করা হয় রিপেন্ট। আর ওগুলোকে ধুতে হবে কীরকম? যে প্রতি 6 মাসে যেন একবার যেন গোটা ফ্লোরকে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। হোয়াইট ওয়াশিং অ্যাট লিস্ট ওয়ান্স ইন এভরি 14 month, প্রতি 14 মাসের জন্য একবার করে হোয়াইট ওয়াশ হয়। রিপেন্টিং আর রিভার্নিশিং এভরি 5 years, প্রতি 5 বছরের জন্য একবার করে রিপেন্টিং বা রিভার্নিশিং হয়। ডিসপোজাল অফ ট্রেড ওয়েস্ট, প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট অ্যান্ড এফ্লুয়েন্ট টু বি এনসিওর্ড, এইটা নিশ্চিত হতে হবে বর্জ্য পদার্থ যেন ঠিকভাবে ডিসপোজ হয়ে বেরিয়ে যাচ্ছে, যেন ওগুলো না থাকে। এফ্লুয়েন্ট যে লিকুইড সংক্রান্ত জিনিস, বর্জ্য পদার্থ লিকুইড হোক বা সেমি সলিড হোক বা সলিড হোক, সেগুলো সব যেন ঠিকভাবে বেরিয়ে যায়, সবগুলোকে যেন ঠিক মতন ডিসপোজ করা হয়। ভেন্টিলেশন, এনসিওর ওয়ার্কপ্লেসের অ্যাডিকুয়েট ভেন্টিলেশন, পর্যাপ্ত পরিমাণে যেন ভেন্টিলেটর থাকে ওয়ার্কপ্লেসের মধ্যে, যেখান দিয়ে গরম বাতাস যেন বেরোতে পারে। কমফোর্টেবল টেম্পারেচার, যে তাপমাত্রা থাকবে যেখানে ওয়ার্কার এমপ্লয়ি যারা কাজ করবে সেটা যেন আরামদায়ক হয়। কন্ট্রোল অফ এয়ার পলিউশন, ডাস্ট অ্যান্ড ফিউম, যেরকম চিমনির ধোঁয়াটা একদম ওপর দিয়ে বার করা হয় সব থেকে টপে, তো সেরকম কোনো ধোঁয়া বা ফিউম সেটা যদি ফ্যাক্টরির মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে সেটা আমার এয়ার পলিউশন ঘটাবে। তো সেই এয়ার পলিউশন কী করে নিয়ন্ত্রণ করা যায় সেগুলোকেও দেখতে হবে। ওভার ক্রাউডিং, বেশি ভিড় করা চলবে না, বেশি ভিড়কে এড়াতে হবে। এনসিওর 500 cubic feet অফ স্পেস ফর এভরি ওয়ার্কার, প্রতিটা ওয়ার্কারের জন্য 500 cubic feet স্পেস রাখা দরকার। 500 cubic feet স্পেস মানে এটা ভলিউমে দিয়েছে। এনসিওর স্পিটুনস আর প্রোভাইডেড অ্যাট অ্যাডিকুয়েট প্লেসেস, প্রতিটা জায়গাতে যেন প্রপারভাবে যেন স্পিটুনস থাকে। স্পিটুনস কথার অর্থ হলো থুকদানি, যেখানে থুতু ফেলা হয়। তো এবারে যত তত্ত্ব আমরা ফুলের ওপরে থুতু ফেলতে পারি না, ততএব সেগুলোকে আমাদেরকে বন্ধ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে যেন সঠিক জায়গা থেকে, যেখানে গিয়ে পরে কেউ হয়তো জল খেলো, কুলকুচো করলো কিংবা গার্গেল করলো কিংবা কেউ কিছু খাবার খাচ্ছে সেটা থুতু ফেললো, সেগুলো যেন ফেলতে পারে। এনসিওর আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের যে সাপ্লাই সেটা যেন বাধা না পায়, সেটা যেন বন্ধ না হয়ে যায়। আনইন্টারাপ্টেড সাপ্লাই লাগবে ড্রিঙ্কিং ওয়াটারের। এর সঙ্গে কী রয়েছে? টু প্রোভাইড সাফিসিয়েন্ট নাম্বার অফ ল্যাট্রিনস অ্যান্ড ইউরিনালস সেপারেট ফর জেন্টস অ্যান্ড লেডিস, পুরুষ এবং নারীদের জন্যে পর্যাপ্ত পরিমাণে
যেন ল্যাট্রিন আর ইউরিনাল যেন বন্দোবস্ত করা থাকে। তো এইসব জিনিসগুলো পড়লো হচ্ছে কার, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে, প্রভিশনস অন হেলথ ক্লিনলিনেসের মধ্যে। এরপরে আসছে প্রভিশনস অফ সেফটি, সেফটির জন্য কিছু বিধান, নিরাপদ থাকার জন্য। ফার্স্ট হচ্ছে কি ফেন্সিং অফ মেশিনারি, ফেন্সিং মানে কি বেড়া দেওয়া। কারখানার মধ্যে যে মেশিনসগুলো ইনস্টল করা হয়েছে সেগুলো যেন প্রপারভাবে যেন ফেন্সিং করা থাকে, যেন বেড়া দেওয়া থাকে। বাই সেফগার্ডস অফ সাবস্টেন্সিয়াল কনস্ট্রাকশন হুইচ শ্যাল বি কনস্ট্যান্টলি মেনটেন্ড অ্যান্ড কেপ্ট ইন পজিশন। হয়তো কোনো জেনারেটর চলছে কিংবা কোনো হেভি মেশিন কোনো হয়তো কাজ হচ্ছে, সেই মেশিনটা হয়তো কাজ হচ্ছে, সেটা হয়তো এই মুহূর্তে হয়তো অন বা অফ অবস্থায় রয়েছে। তো সেগুলো ইজিলি যেন কেউ অ্যাক্সেস না করতে পারে, সেটাকে যেন ঠিক মতন গার্ড দিয়ে রাখা হয়। কারণ এই ক্ষেত্রে কি অনেক রকম কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে ডিউ টু দ্য মেশিনস। কারো হয়তো হাত চলে গেল, কারো হয়তো পা চলে গেল, কোনো ওয়েট হয়তো গায়ে পড়ে গেল, এগুলো জিনিসগুলো যেন ঘটনাগুলো না ঘটে, সেই জন্য সবকটা জিনিসকে কি সেফগার্ড রাখা দরকার। আর সবসময় ঠিকভাবে মেনটেন রাখা দরকার, যেন ঠিক জায়গায় সব পজিশনে আমার দাঁড়িয়ে থাকে। স্ট্রাইকিং গিয়ার অ্যান্ড ডিভাইসেস ফর কাটিং অফ পাওয়ার, suitable striking gear or other efficient mechanical appliance should be provided, maintained and used to move driving belts to and fro, fast pulleys and loose pulleys which form a part of the transmission machinery. গিয়ার বলতে যে জিনিসটা, গিয়ার যে টুথ, যেটা তোদের ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সে তোদের দেখবি পরের ইয়ারে থাকবে, তো গিয়ার যে জিনিসগুলো থাকে এগুলো মেকানিক্যাল পার্টস। তো এই অ্যাপ্লায়েন্সগুলো দেওয়া হয়, তো মানে একটা ছোট এফোর্ট, মানে কম এফোর্টে আমি কী করে বড় কাজ করতে পারবো। কিংবা কোনো বেল্টকে আমি যদি রান করে, কোনো কনভেয়ার বেল্টকে, তখন গিয়ারের মাধ্যমে এগুলো রান হয়। কোনো পুলিশকে যদি আমি টানি সামনের দিকে বা পেছন দিকে যদি লুজ ছাড়ি, তো সেক্ষেত্রে আমার গিয়ারের দরকার লাগে। তো এগুলো কি, যেসব মেশিনারির থ্রু আমার কোনো পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে কিংবা কোনো প্রোডাক্টকে যদি আমি এক জায়গা থেকে এক জায়গায় যদি আমি ট্রান্সপোর্ট করছি, তো সেসব ক্ষেত্রে এগুলো থাকে। তো এগুলোকে ঠিক মতন মেনটেন করতে হবে, এই ডিভাইসগুলোকে, এই জিনিসগুলোকে। এইসব যে অ্যাপ্লায়েন্সেসগুলো থাকছে কিংবা গিয়ার শুড বি সো কনস্ট্রাক্টেড, প্লেসড অ্যান্ড মেনটেন্স অ্যাজ টু প্রিভেন্ট দ্য বেল্ট ফ্রম ক্রিপিং ব্যাক অন দ্য ফার্স্ট পুলি। এই জিনিসগুলোকে এইভাবে কনস্ট্রাকশন করা হয় আমার ডিভাইসগুলোকে কিংবা গিয়ারগুলোকে কিংবা পুলিশগুলোকে, যাতে কি এগুলো বেল্ট থেকে, যে বেল্টের মাধ্যমে এগুলো রান হয়, সে বেল্ট থেকে যেন স্লিপ না করে যায়, সে বেল্টটা যেন স্লিপ না করে যায়, কিংবা পেছন দিকে যাতে পিছিয়ে না আসতে পারে, যেন ক্রিপ না করতে পারে পুলির দিকে। অনেক ক্ষেত্রে কি হয়, এই কোনো স্টিল প্ল্যান্টের কথা বলছি, যেরকম কোল যখন যাচ্ছে কিংবা ব্লাস্ট ফার্নেস থেকে যখন তোর লোহা যখন বেরোলো, গলিত লোহাটা, সে তারপরে যে স্ল্যাগটা বেরো, সেই স্ল্যাগটাকে কী করে পাঠানো হয় সিমেন্ট কারখানাতে, সেই স্ল্যাগটাকে আগে কোল্ড ওয়াটার দিয়ে ঠান্ডা করা হয়। তো এই জিনিসগুলো যেগুলো আমার কনভেয়ার বেল্ট থ্রু যেগুলো চলে যাবে বেল্টের মাধ্যমে, সে বেল্ট যদি স্লিপ করে গেল কিংবা বেল্ট যদি পেছন দিকে চলে এলো পুলির দিকে, তাহলে কিন্তু এখানে অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায়, বন্ধ হয়ে যাবে জিনিসপত্র। সেই জন্য এগুলো করা চলবে না। এবার হচ্ছে হয়েস্ট অ্যান্ড লিফট। ইন এভরি ফ্যাক্টরি হয়েস্ট অ্যান্ড লিফট শুড বি, লিফট সংক্রান্ত জিনিস কিংবা হয়েস্ট, যেটার মাধ্যমে শুধু মালপত্র যেখানে আমরা পাঠাই গুডস, সেগুলো কীরকম কী থাকা দরকার। অফ গুড মেকানিক্যাল কনস্ট্রাকশন, সাউন্ড মেটেরিয়াল অ্যান্ড অ্যাডিকুয়েট স্ট্রেংথ, পর্যাপ্ত পরিমাণে যেন ক্ষমতা থাকে, এর কনস্ট্রাকশন, যান্ত্রিক কনস্ট্রাকশন যেন ঠিক মতন হয়, আর মেটেরিয়ালসগুলো যেন ঠিকভাবে ব্যবহার করা হয়। কোনো মেটেরিয়ালস যেন এরকম না হয় যে হয়তো একটু ব্যবহার করার পরে, 1 মাস 2 মাস ব্যবহার করার পরে হয়তো তার মধ্যে কোনো জিনিস খারাপ চলে এলো, তখন সেটা কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হওয়ার একটা অনেক বড় ঘটনা রয়ে যাবে, কারণ থেকে যাবে একটা। প্রপারলি মেনটেন্ড অ্যান্ড শুড বি থরলি এক্সামাইন্ড বাই এ কম্পিটেন্ট পারসন অ্যাট লিস্ট ওয়ান্স ইন এ পিরিয়ড অফ এভরি 6 months অ্যান্ড কিপ রেকর্ডস অফ সাচ এক্সামিনেশন ইন এ প্রেসক্রাইব রেজিস্টার। একজনকে দায়িত্ব থাকবে, একজনকে দায়িত্ব দেওয়া হবে যে প্রতি 6 মাসে সেই জিনিসগুলোকে যেন চেকিং করে দেখা হয়, একদম টোটাল টপ টু বটম, কোনো জায়গা ছাড়া চলবে না। আর সেই যে 6 মাসে যে একবার চেকিং হলো, সেটার যে রেকর্ডটা, সেটা একটা রেজিস্টারে ঠিক মতন করে লিখে রাখতে হবে। ফ্লোরস, স্টেয়ার্স অ্যান্ড মিনস অফ এসকেপ, অল ফ্লোরস, স্টেপস অ্যান্ড স্টেয়ার্স, প্যাসেজেস অ্যান্ড গ্যাংওয়েজ শুড বি সাউন্ড কনস্ট্রাকশন অ্যান্ড প্রপারলি মেনটেন্ড অ্যান্ড শুড বি কেপ্ট ফ্রি ফ্রম অবস্ট্রাকশনস, সাবস্টেন্সেস লাইকলি টু কজ পারসনস টু স্লিপ। সমস্ত রকম শান, যে তলা সারফেস, কোনো সিঁড়ি, কোনো স্টেপ, কোনো প্যাসেজ যেদিক দিয়ে যাওয়া আসা হয় কিংবা কোনো গ্যাংওয়েজ, সেসব জায়গাগুলো কী থাকবে, পুরোপুরি সাউন্ড প্রুফ থাকবে। আর ভালোভাবে ওগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে, মেনটেন করতে হবে। কোন দিক দিয়ে ফ্রি থাকবে, যেন কোনো বাধা না আসে, আর কোনো বস্তু যেন এরকম না হয় যেটার ক্ষেত্রে কোনো মানুষ হয়তো স্লিপ করে পড়ে গেল। অতএব এগুলো রাখা চলবে না, কোনো সাবস্টেন্সকে বাধা থাকা চলবে না, বাধা মুক্ত থাকা চাই, আর সব কিছু যেন ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা দরকার।
Steps, stairs, passages and gangways shall be provided with substantial handrails wherever necessary to ensure safety. যেখানেই নিরাপদের ব্যাপার আসবে, যেটা নিরাপদে থাকার কোনো প্রয়োজন, সেই জায়গায় নিশ্চিত করতে হবে যেন হ্যান্ডরেল প্রোভাইড করা হয়। সেক্ষেত্রে যদি স্লিপও করে যায় বাই চান্স অন্য কোনো কারণে, তাহলে হ্যান্ডরেলের মাধ্যমে সামনে যে বাঁচতে পারে ধরে পড়ে। প্রেসার ভেসেলস, প্ল্যান্ট মেশিনারি অর এ পার্ট দেয়ার অফ অপারেটেড অ্যাট এ প্রেসার অ্যাবাভ অ্যাটমসফেরিক প্রেসার আর প্রেসার ভেসেলস। আমাদের যে অ্যাটমসফেরিক প্রেসার রয়েছে, সে অ্যাটমসফেরিক প্রেসারের ওপরে যদি আরও হাই প্রেসারে যদি কোনো কলকারখানার মধ্যে কোনো মেশিনারি হয়তো কাজ চলছে, তখন সেটাকে বলা হচ্ছে প্রেসার ভেসেলস বলা হয়। অ্যাটমসফেরিক প্রেসার থেকেও আরও বেশি প্রেসার ওখানে রয়েছে। তো সেরকম প্রেসার ভেসেলস প্রতিটা কলকারখানায় থাকে, যেখানে হাই প্রেসারে কাজ হয়, যেখানে স্ট্রেংথ টেন্স পরীক্ষার যেখানে এক্সামিনেশনের ব্যাপার থাকে। তো সার্টিফিকেট ফ্রম দ্য ম্যানুফ্যাকচার টু বি মেনটেন্ড। এবারে যে ম্যানুফ্যাকচার প্রেসার ভেসেলটা তৈরি করেছে, যে ম্যানুফ্যাকচারার, তো তার কাছ থেকে একটা শংসাপত্র থাকা দরকার যে সেটা কত প্রেসারে ওটা কাজ হবে, সে মেশিনারিটা। ওই যে ভেসেলটা রয়েছে যেখানে, যেটাকে প্রেসার ভেসেল বলা হচ্ছে, তার গায়ে যেন সমস্ত কিছু ডিটেলস যেন ডিসপ্লে করা থাকে ভেসেলটার বডিতে। এক্সটার্নাল এক্সামিনেশন টু বি ক্যারিড আউট ওয়ান্স ইন 6 মান্থ। প্রতি 6 মাসে একবার করে যেন ওটাকে বাইরের দিক থেকে যেন পরীক্ষা নিরীক্ষা করা হয়। ঠিক যেরকম ফায়ার এক্সটিংগুইশার যেরকম থাকে, যে প্রতি 6 মাসে কিংবা 1 বছরে ওগুলোকে একবার করে চেক করা দরকার। সেক্ষেত্রে হলে ওই গ্যাসটাকে রিলিজ করে কিংবা ফোমটা রিলিজ করে আবার নিউ ফর্ম ওর মধ্যে ভরতে হয়। ইন্টারনাল এক্সামিনেশন ওয়ান্স ইন এভরি 24 মান্থ। প্রতি 24 মাসে মানে 2 বছরে একবার করে মানে অভ্যন্তরীণ পরীক্ষা নিরীক্ষা করা দরকার। হাইড্রোলিক টেস্ট প্রতি 4 বছরে হচ্ছে একবার। তো এইসব জিনিসগুলো কোথায় থাকে, যেগুলো হচ্ছে প্রেসার রিলেটেড, যেখানে আমার ম্যাটার্স বিষয়বস্তু আমার থাকছে, যেখানে প্রেসার সংক্রান্ত আমার কাজকর্ম হয়, সেসব জায়গাতে এই জিনিসগুলোকে মেনটেন করা হয়। এবার হচ্ছে ওয়েলফেয়ার ফেসিলিটি, কল্যাণমূলক সুবিধা। প্রথমে কি আসছে, ওয়াশিং ফেসিলিটি। ইন এভরি ফ্যাক্টরি অ্যাডিকুয়েট অ্যান্ড সুটেবল ফেসিলিটিস ফর ওয়াশিং শুড বি প্রোভাইডেড অ্যান্ড মেনটেন ফর দ্য ইউজ অফ দ্য ওয়ার্কার। ওয়ার্কাররা যাতে নিজেদের জিনিসপত্র ঠিক মতনভাবে ধুতে পারে, সেই জায়গা প্রদান করা খুবই দরকার। সেই পর্যাপ্ত পরিমাণে যেন ঠিক সেই জায়গাটা সুবিধাগুলো যেন দেওয়া হয়। ফেসিলিটিস ফর সিটিং, এবারে বসার জন্য সুটেবল অ্যারেঞ্জমেন্টস ফর সিটিং শুড বি প্রোভাইডেড অ্যান্ড মেনটেন ফর অল ওয়ার্কার্স অবলাইজ টু ওয়ার্ক ইন স্ট্যান্ডিং পজিশন ইন অর্ডার দ্যাট দে ক্যান টেক অ্যাডভান্টেজ অফ এনি অপরচুনিটিস ফর রেস্ট হুইচ মে অকার ডিউরিং দ্য কোর্স অফ দেয়ার ওয়ার্ক। ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়, তো দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক ক্ষেত্রে শরীরের ওপরে যে স্ট্রেসটা আসে, যে স্ট্রেন, যে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে মাঝে মাঝে কি ওয়ার্কারদেরকে বসতেও হয়। তো সে বসার জন্যে যেন সঠিক প্রক্রিয়া যেন অ্যারেঞ্জমেন্ট ওখানে করা থাকে ওই কোম্পানি কিংবা ওই ওয়ার্ক ফ্লোরের মধ্যে, যাতে তারা সেই সুবিধাটা যেন লাভ ওঠাতে পারে, তারা যেন রেস্ট করতে পারে যখন কাজ আমার চলছে। এবার কাজ চলাকালীন যদি বেশি রেস্ট হয়েছে, সেক্ষেত্রে আমার অ্যাক্সিডেন্ট ঘটার টাইম থেকে, কিন্তু ধরে নেয় একটা মানুষ হয়তো 4-5 ঘন্টা দাঁড়িয়ে সমানে কাজ করে চলেছে। এবারে সে দেখছে, প্রতিক্ষণে সে দেখা যাচ্ছে যে কাজ আমার ঠিক চলছে, তো সেই ক্ষেত্রে কিছু সেকেন্ডের জন্য সে যদি বসতে চায় তাহলে সে বসতে পারে, তবে তার জায়গায় একজন অন্য কাউকে দায়িত্ব দিয়ে পড়ে তবে সে কিন্তু বসতে পারবে। তা না তো কিন্তু যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তখন সে ওয়ার্কারটা যে ওইখানে বসেছিল, যে হয়তো ঠিক মতন দেখেনি, তখন তাকে কিন্তু ধরা হবে, তখন তাকে কিন্তু পেনাল্টি করে দেওয়া হবে, পেনাল্টির চার্জ তার উপর হয়ে যাবে। ফার্স্ট এড অ্যাপ্লায়েন্সেস provide and maintain in readily accessible position during all working hours. One first aid box or cupboard equipped with prescribed contents for every 150 workers ordinarily employed at any one time in a factory. ফার্স্ট এড বক্স মানে প্রথম যে সাহায্য, তো সেটা হচ্ছে তার মধ্যে কী কী থাকে, সমস্ত রকম ফার্স্ট এড জিনিসপত্রগুলো থাকবে, যেটার সাহায্যে কোনো কাটা ছেঁড়া যদি কিছু হলো, তাহলে সেটাকে কী করে, যদি ব্লাড বেরোচ্ছে কী করে সেটাকে আটকানো যায়, কোনো কেটে গেলে তার জন্য তার অয়েনমেন্ট, কোনো কটন, সব জিনিস থাকে ফার্স্ট এডের মধ্যে। তো সেগুলো যতক্ষণ আমার কাজের ঘন্টা যতক্ষণ আমার কাজ চলবে, ততক্ষণ সেগুলো যেন একদম রেডি অবস্থায় যেন থাকে, তৈরি অবস্থাতে, সঙ্গে সঙ্গে কোনো যদি অসুবিধা যেন সাথে সাথে ওটাকে যেন ব্যবহার করা সম্ভব হয়ে থাকে। সেটা কিভাবে থাকবে বলছে, প্রতি 150টা ওয়ার্কারের জন্য মিনিমাম একটা আমার থাকা দরকার, কোনো কোনো ক্ষেত্রে সেটা বেশিও থাকে। শেল্টার্স, রেস্ট রুম অ্যান্ড লাঞ্চ রুম হোয়েন দেয়ার আর 150 or more ওয়ার্কার্স, যেখানে হয়তো দেখা গেলো 150 কিংবা তার বেশি যেখানে ওয়ার্কার কাজ করছে, সেসব জায়গাতে কিন্তু রেস্ট রুম
থাকবে, খাওয়ার জায়গা থাকবে, শেল্টার বিশ্রাম করার জায়গা কিন্তু আমার থাকবে। ক্যান্টিনস হোয়ার দেয়ার আর 250 or more ওয়ার্কার্স, যেখানে 250-এর বেশি যেখানে লোক কাজ করবে সেখানে ক্যান্টিনও থাকা আমার খুব দরকার। ক্রেচেস হোয়েন দেয়ার আর 30 or more উইমেন ওয়ার্কার্স। ক্রেচ কথাটার অর্থ হচ্ছে যে শিশুদের যে তত্ত্বাবধানের জন্য যদি কোনো ব্যাপার কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে। তো পুরুষদের জন্যে যে রেস্টরুম বা শেল্টার যেরকম থাকে, তো নারীদের জন্য সেটা আরেকটু বেশি ব্যবস্থা করা হয়ে থাকে, কারণ নারীদের ক্ষেত্রে যদি কিছু প্রবলেম এক্সট্রা কিছু হয়, যদি কোনো তত্ত্বাবধান হয়তো দরকার পড়লো মেবি, তো সেই ক্ষেত্রে তার জন্য এক্সট্রা কিছু ফেসিলিটিস দেওয়া হয়ে থাকে। সেটা সব জায়গাতে, সেটা প্রতিটা কারখানাতেই এই জিনিসটা থাকে, ইভেন কি কোনো কোম্পানি কোনো অর্গানাইজেশন সেই জিনিসটা করে দেওয়া থাকে। ওয়েলফেয়ার অফিসার মানে এই যে কল্যাণমূলক যে কাজের জন্য একজন যে অধিকর্তা দরকার, সেটা কীরকম থাকবে? 500 কিংবা তার যদি বেশি ওয়ার্কার থাকে তখন সেক্ষেত্রে ওয়েলফেয়ার অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়ে থাকে। তো এই যে বিষয়গুলো পড়লাম সেগুলো হচ্ছে মানে 1948 ফ্যাক্টরিসের অ্যাক্টের সংক্রান্ত তাদের উদ্দেশ্য, তা কোথায় কোথায় সেগুলো কাজে লাগবে, কীভাবে তার রেজিস্ট্রেশন হবে, ক্লিনিনেস, হ্যাজার্ড প্রসেস, অকুপায়ারের কী কী দায়িত্ব, সেফটির কী কী বিধান, এসব জিনিসগুলো এখানে রয়েছে। এরপর এখানে বাকি যে জিনিসটা আছে সেটা আমি এখানে করে দিচ্ছি, তবে গিয়ে এই চ্যাপ্টারটা এটা আমরা শেষ করে ফেলবো। এর পরের দিন যেটা করাবো সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট সংক্রান্ত আমরা জিনিসগুলো বুঝবো, যে অ্যাপ্রেন্টিসের বিষয়ে কী কী নিয়ম, কী কী অ্যাক্ট লাগু হয়ে থাকে। ওয়ার্কিং আওয়ার্স স্প্রেড ওভার অ্যান্ড ওভার টাইম ফর অ্যাডাল্টস। উইকলি আওয়ার্স নট মোর দ্যান 48 আওয়ার, এক সপ্তাহে 38 ঘন্টার বেশি যেন কাজ না হয়। A worker must be given an interval of rest for at least half an hour after 5 hours of work. প্রতি 5 ঘন্টার কাজের পর যেন অন্তত আধ ঘন্টা করে যেন রেস্ট দেওয়া হয়, বিশ্রাম। The total period of work inclusive of rest interval must not be spread over more than 10.5 hours a day. টোটাল যে আমার কাজের ঘন্টা থাকবে যার মধ্যে আমি রেস্টটাকে আমি যদি অ্যাড করি তাহলে সেইটা একদিনে 10.5 ঘন্টার বেশি যেন আমার না হয়। এক্সট্রা ওয়েজেস ফর ওভার টাইম ডবল দেন নর্মাল রেট ফর ওয়েজেস। একটা বেতন কাঠামো যে তৈরি হচ্ছে স্যালারি ওয়েজ, তো তার যা নর্মাল রেট সেই ক্ষেত্রে যদি কেউ ওভার টাইম করছে তো সেক্ষেত্রে এক্সট্রা ওয়েজ দেওয়া হয়, মানে সেটা কি ওই নর্মাল রেটের থেকে সেটা তখন ডবল পেমেন্ট করা হয় যদি কেউ ওভার টাইম করে। রেস্ট্রিকশনস অন এমপ্লয়মেন্ট অফ ওমেন বিফোর 6 AM অ্যান্ড বিয়ন্ড 7 PM। সকাল 6টার আগে আর সন্ধ্যে 7টার পর নারীদের ওপরে কাজ করবার ওপরে মানে বাধা, মানে সেখানে আর তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। সকাল 6টার আগে তাদেরকে আসা চলবে না, সন্ধ্যে 7টার পর তাদেরকে আর কোম্পানির ভেতরে কিংবা কারখানার মধ্যে তাদেরকে আর থাকা চলবে না, তাদেরকে চলে যেতে হবে। এ ওয়ার্কার ক্যানট বি এমপ্লয়েড ফর মোর দ্যান 48 আওয়ার্স ইন এ উইক। 48 ঘন্টার বেশি একটা ওয়ার্কারকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না। ইফ এ ওয়ার্কার ওয়ার্কস ফর মোর দ্যান 9 আওয়ার্স এ ডে, যদি একজন ওয়ার্কার একদিনে যদি 9 ঘন্টার থেকে যদি বেশি কাজ করে, অর মোর দ্যান 48 আওয়ার্স এ উইক, কিংবা এক সপ্তাহ 48 আওয়ার্সের থেকে যদি বেশি কাজ করে তখন তাকে ওভার টাইম পেমেন্ট করা হবে। হি শ্যাল বি পেড ওভার টাইম অ্যাট দ্য রেট টুয়াইস দ্য রেগুলার ওয়েজ, যা রেগুলার ওর বেতন থাকবে তার দ্বিগুণ। এ হলিডে মাস্ট বি গিভেন ইন এভরি উইক, প্রতি সপ্তাহে কিন্তু একটা করে ছুটি দরকার। কম্পেনসেটরি হলিডেজ ইন কেস অফ মিসিং অফ উইকলি হলিডে, যেসব সপ্তাহেতে উইকলি হলিডে যেখানে মিস থাকছে সেখানে আলাদা করে একটা তাদেরকে কম্পেনসেট হলিডে দেওয়া হয়। কম্পেনসেটরি মানেটা হচ্ছে ক্ষতিপূরণমূলক। কোনো সপ্তাহ সেখানে হয়তো কোনো ছুটি আমার নেই, তো সেখানে এক্সট্রা করে তাকে একটা ছুটি দেওয়া হয়ে থাকে। এবারে অ্যানুয়াল লিভ উইথ ওয়েজেস, বার্ষিক ছুটি সেখানে বেতন সহ। এ ওয়ার্কার হ্যাভিং ওয়ার্ক ফর 240 days অ্যাট দ্য রেট 1 day ফর এভরি 20 days। 240 দিন যদি কোনো একটা ওয়ার্কার কাজ করছে তো কীভাবে? অ্যাট দ্য রেট অফ 1 day ফর এভরি 20 days, প্রতি একদিনের হিসেবে প্রতি 20 দিন। অ্যাকুমুলেশন অফ লিভ ফর 30 days, 30 দিনের পর তাদের মানে ছুটিগুলোকে তাদের অ্যাকুমুলেট করা হয়, মানে সেগুলোকে এক জায়গায় করা হয়। ব্যাপারটা কি হচ্ছে, প্রতি 30 দিন অন্তর অন্তর দেখা হয় যে তার কতগুলো ছুটি সেটা সঞ্চয় হলো। এখানে বিষয়টা হচ্ছে কি যে ছুটি, বার্ষিক ছুটি কীভাবে নিচ্ছে আর কোন কোন ছুটির জন্য সে মাইনে পাবে। যেরকম যদি হিসাব করে দেখা হয় তাহলে একটা মাসে 4টে সপ্তাহ ধরি, তাহলে 4 সপ্তাহে 28 দিন, তার সঙ্গে আরও 2 দিন এক্সট্রা, মানে 30 দিন বা 31 দিন। তো সেখানে এরকমও হতে পারে যে 4টে হলিডে পড়লো, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে আমার, তাহলে 4টে হলিডেতে পেমেন্ট না হতেও পারে, কিন্তু সেই 4টে হলিডেও কিন্তু পেমেন্ট করা হয়। তো এবারে 30 দিনে তাহলে দেখা হচ্ছে কি যে কতগুলো ছুটি তার সংগ্রহ হলো, সেটাকে কাউন্ট করা হয়ে থাকে। স্পেশাল কিছু নীতি
প্রভিশনস কি, যে পাওয়ার টু অ্যাপ্লাই দ্য অ্যাক্ট টু সার্টেন প্রেমাইসেস, নির্দিষ্ট কিছু জায়গা থাকবে যেখানে এই অ্যাক্টটাকে মানে অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যাক্টটাকে অ্যাপ্লাই করার জন্য ক্ষমতা দেওয়া হবে। ডেঞ্জারাস অপারেশন স্পেশাল প্রিকশনস, যেসব জায়গাতে বিপদমূলক যেখানে কাজ চলবে সেসব জায়গাতে স্পেশাল কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। পাওয়ার টু প্রহিবিট এমপ্লয়িং পার্সনস ইন কেস অফ সিরিয়াস হ্যাজার্ড, যেখানে খুবই বিপজ্জনকমূলক কাজ যেখানে হচ্ছে, সিরিয়াস যেখানে কোনো ম্যাটার থাকবে সেসব জায়গাতে পার্সনসদেরকে এমপ্লয়িং করা চলবে না, সেসব জায়গায় যেন পার্সনসরা কাজ করতে না যায়। নোটিস অফ অ্যাক্সিডেন্টস অ্যান্ড ডেঞ্জারাস অকারেন্সেস, যদি কোনো দুর্ঘটনা ঘটলো, যদি কোনো জায়গায় কিছু বিপদ কিছু হতে পারে, সেরকম যদি কিছু আগের থেকে আভাস পাওয়া যাচ্ছে, তার প্রথমে আগে ওখানে একটা নোটিশ দিয়ে দাও। নোটিস অফ ডিজিজ, যদি কোনো রোগ ব্যাধি কিছু ছড়াচ্ছে তাহলে সেটাকে নোটিশ দিয়ে পরে জানাও। পাওয়ার, কিসের ক্ষমতা? টু ডিরেক্ট এনকোয়ারি, স্যাম্পলিং অ্যান্ড সার্ভেস, সরাসরি এনকোয়ারি করতে পারে যাদের হাতে ক্ষমতা থাকে যে কোথায় কীরকম কীভাবে কাজ চলছে কিনা, এগুলো কিছু স্পেশাল কিছু বিধান কিছু নিয়ম কিছু দেওয়া থাকে, সেই সংক্রান্ত জিনিস তারা স্যাম্পলিং করে পর নিয়ে যেতেও পারে, আবার সেখানে সার্ভেও করা চলে, যে কোন জায়গাটা কীরকম, সেখানে কেন বিপদ ঘটছে, কি কারণ কি অসুবিধা সার্ভে করে দেখা হয়। এবার হচ্ছে শাস্তি সংক্রান্ত, পেনাল্টিস, যদি এই নিয়ম কেউ যদি না মানে তো সেই ক্ষেত্রে জেনারেল যে পেনাল্টি ফর অফেন্সেস হয় সেটা কি, আপ টু 2 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট অফ অথবা ₹1,00,000, 2 বছরের জেল কিংবা 1 লাখ টাকা তাকে পে করতে হবে অ্যাজ এ পেনাল্টি, শাস্তি সংক্রান্ত। সেকশন 41B(c)(h), এখানে কি বলা আছে, 7 বছর পর্যন্ত জেল হতে পারে কিংবা 2 লাখ টাকা তার জরিমানা, আর ওয়ার্কারদের জন্য কি 500 টাকা অবধি জরিমানা। তো এইসব বিষয়গুলো পড়লো হচ্ছে আমার পেনাল্টির মধ্যে। তো আজকে যে বিষয়টা নিয়ে পরে আলোচনা হলো সেটা হলো ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948, বেনিফিটস গ্যারান্টেড আন্ডার ভেরিয়াস অ্যাক্ট, এগুলো কোর মডিউলের মধ্যে পড়লো লেবার ওয়েলফেয়ার লেজিসলেশনের মধ্যে, যেটা হচ্ছে ইমপ্রুভড স্কিলের মডিউল নাম্বার 4। এর পরের দিন যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, লেবার ওয়েলফেয়ার লেজিসলেশন মডিউলের মধ্যে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। তো তার আগে জিজ্ঞেস করবো যে এইটা বুঝতে কোনো কিছু প্রবলেম হয়নি তো, কোনো অসুবিধা? না স্যার, না না স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আমি একটা ছোট টাস্ক দেবো, সেই টাস্কটা করে পরে আমাকে সাবমিট করবি। তো আমি এখন আজকে বলছে স্যার একটু অল্প করে দিবেন। অল্প করে ইয়ে দেবো টাস্ক। হ্যাঁ অল্প করে একটু টাস্ক দেবেন। হ্যাঁ ঠিক আছে, সেটা আমি সময়টা দেখে পরে আমি দিচ্ছি, কোনো অসুবিধা কিছু নেই, সেটা আমি হ্যাঁ করে স্যার সাবমিট অল্প করে করেই দেবো, দেবেন। ঠিক আছে? ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখলাম, এখানে শেষ করলাম। থ্যাংক ইউ স্যার। ওকে ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার। ওকে ওয়েলকাম, টাটা বাই।